নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট অতিথি অধ্যাপিকা শ্রাবণী চ্যাটার্জি। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শ্রাবণীদি, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, আমাদের দৈনন্দিন জীবনে সহজাত কিছু প্রবৃত্তি রয়েছে, যেমন আবেগ, আবেগের মধ্যেই পড়ে হাসি, কান্না, ভালোবাসা, দুঃখ, কষ্ট। তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে রাগ অর্থাৎ ক্রোধ। ক্রোধের প্রকাশ আমরা নানাভাবে দেখতে পাই। এখন যেটা জানা, আমরা জানি ক্রোধ কখনো সোচ্চারে, কখনো নীরবে আমাদের মনের ভেতর পুঞ্জীভূত আকারে থাকে, কখনো সেটা বেরিয়ে আসে, কখনো সেটা ভেতরে থাকে। আমরা জানি যে ক্রোধের ফলে আমাদের মনস্তাত্ত্বিক ক্ষতি হয়। আবার আমরা এও জানি ক্রোধকে যদি প্রকাশ না করি তাহলেও আমাদের মনের ক্ষতি হয়। তো প্রথমে জানতে চাইবো যে এই রাগ কেন হয় আমাদের দৈনন্দিন জীবনে? দেখুন, আপনি আপনার প্রশ্নের মধ্যে একটা জায়গায় অলরেডি বলেছেন যে আমাদের অনেক ধরনের আবেগ হয়। সুখ, দুঃখ, হাসি, কান্না, তার মধ্যে রাগ অন্যতম। কাজেই আহ মানে রাগের আগমন কিন্তু স্বাভাবিকভাবেই সব মানুষের মধ্যে আসে। ঠিক আছে? সেই অর্থে আমরা 100 ভাগ কেউই কিন্তু বলতে পারি না যে সম্পূর্ণ ঠিক বা সম্পূর্ণ সঠিক। সেই অর্থে আমরা কেউ নই। প্রত্যেক মানুষের মধ্যেই তার আবেগ বলুন, তার আচরণের বিভিন্ন দিকের বলুন, এগুলোর কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, বা আপস অ্যান্ড ডাউনস এর থেকেও যদি আমি অন্য ভাষায় বলতে পারি, প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু প্রত্যেক বিষয়ের কম বেশি উপস্থিতি থাকে। সবকিছুই নির্ভর করে থাকে আমরা বাইরের জগতের সঙ্গে বা আমাদের এই যে সামাজিক পরিস্থিতি থাকে তার সঙ্গে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করি, কিভাবে আমরা সোশ্যালি অ্যাকাস্টামড হই, এবং অবশ্যই লোকে আমাদেরকে তাদের যে আমাদের যে সামাজিক কি বলবো মানে আহ মূল্যায়নের মাপকাঠি আছে, একটা সমাজ অনুমোদিত আচরণের যে মূল্যায়নের মাপকাঠি আছে, সেই অনুযায়ী লোকে আমাকে কিভাবে বিচার করে। কাজেই সেদিক থেকে দেখতে গেলে কিন্তু রাগ অত্যন্ত সহজাত এবং স্বাভাবিক একটা আবেগ, যার প্রকাশ কিন্তু হবে। এবার আসছি আপনার পরের প্রশ্নে, সেটা হচ্ছে যে রাগ কেন হয়। খুব পরিষ্কার ভাবে জানতে গেলে মানে বুঝতে গেলে যেটা বলা যায়, আমাদের একটা কাঙ্ক্ষিত গোল থাকে প্রত্যেকটা মুহূর্তে। আমরা ধরুন একটা কিছু চাইছি বা একটা কিছু আমরা পেতে চাইছি, আমাদের একটা কিছু ইচ্ছে হচ্ছে। যে মুহূর্তে আমরা সেই জিনিসটা আমরা পাচ্ছি বা পাচ্ছি না, এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু আমরা ক্রমশ অগ্রসর হতে থাকি। যখনই আমরা ধরুন পাই না, তার মানে কি হচ্ছে, আমাদের ওই কাঙ্ক্ষিত গোল থেকে আমরা মুহূর্তের মধ্যে পিছিয়ে আসছি। তার ফলে কি হচ্ছে, আমাদের অনেক সময় আমরা চূড়ান্ত রকম ভাবে ফ্রাস্ট্রেটেড হচ্ছি। এই ফ্রাস্ট্রেশনের পরবর্তী জায়গা হিসেবে অনেক সময় আমাদের মধ্যে অ্যাগ্রেশনের জন্ম হয় বা রাগ আসে। হ্যাঁ, তবে অবশ্যই এই রাগের বহিঃপ্রকাশের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেউ কেউ রাগটাকে নিজের মধ্যে রেখে দেন, কেউ কেউ আবার রাগটাকে বাইরের জগতে প্রকাশ করে দেন। দুটোরই ভালো মন্দ দুটো দিক আছে এবং দুটোরই বিভিন্ন রকমের বহিঃপ্রকাশ হয়ে থাকে। তবে রাগ সেই অর্থে দেখতে গেলে অবশ্যই আমাদের সহজাত একটা প্রবৃত্তি, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী আমার রাগের উপযুক্ত নিয়ন্ত্রণ দরকার। দেখুন, রাগ আমার হবে, কোনো একটা জিনিস আমি যদি চেয়ে না পাই আমার খারাপ লাগবে, এটা অত্যন্ত সহজাত মনুষ্য প্রবৃত্তি বলা যেতে পারে। আমি যদি বলি যে আমার এটা হবে না, তাহলে কিন্তু আমাকে স্বাভাবিক মানুষ হিসেবে পরিগণিত করা কখনোই যাবে না। কাজেই এটা হবে, এটা আসা স্বাভাবিক, রাগ হতেও পারবে, খারাপ লাগার জায়গাটাও আমাদের অত্যন্ত পরিমাণে স্বাভাবিক, কিন্তু সেটা প্রকাশের মাধ্যমটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য বা জীবনের অন্যতম আচরণ শিক্ষা বলা যেতে পারে। এই যে আপনি বলছেন যে রাগ হবেই, এটা আমাদের সহজাত একটা প্রকৃতি বা প্রবৃত্তি, আমরা যাই বলে থাকি। এখন রাগ থেকে কি নানান বিষয় ছড়িয়ে পড়ে। যেমন আমি জানতে চাইছি আপনার কাছে, রাগ থেকে কি প্রতিহিংসার জন্ম? এক। দ্বিতীয় হচ্ছে, রাগ থেকে কি ঈর্ষার জন্ম? তৃতীয় হচ্ছে, রাগ থেকেই কি প্রতিদ্বন্দ্বিতার জন্ম, যেটা হেলদি নয়? চতুর্থ হচ্ছে, রাগ থেকেই কি এক ধরনের হতাশা বা পিছিয়ে পড়ার যন্ত্রণা আমাদের গ্রাস করে? শ্রাবণী। আচ্ছা, আপনি অনেকগুলো জিনিস বলছেন, আপনি একটা একটা করে ধরছি। প্রথম যেটা আপনি বললেন, আমি আপনার শেষটা থেকে আমি শুরু করছি, তাহলে আমার পক্ষে বোঝাতে একটু সুবিধা। যেমন আপনি প্রথম বলেছেন যে রাগ থেকেই কি আমাদের যেটা লাস্টে বললেন যে হতাশার জন্ম হয় কিনা, সেইটা আপনি জানতে চাইতেন।
আমি অলরেডি আমার প্রথম প্রশ্নের উত্তর যখন দিয়েছি, আমি কিন্তু সেখানে বলেছি যে আমি যখন একটা গোল রিচ করতে পারছি না, তখনই কিন্তু আমার মধ্যে সেই হতাশাটা আসে, যে হতাশা থেকে পরবর্তীকালে আমার অ্যাগ্রেশনের দিকে আমার জিনিসটা কিন্তু যেতে পারে, বা আমার জিনিসটা লিড করতে পারে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমার যখন কোনো কিছু একটা পাই না, আমার কিন্তু একটা হতাশা হতেই পারে, এটার মধ্যে কিন্তু কোনো অস্বাভাবিকতা নেই। এবং ধরুন আমি যখন সামনে দেখছি যে অন্য কেউ সেটা পাচ্ছে, হয়তো আমিও সেই এফার্টটা দিয়েছি, আমিও সেই পরিশ্রমটা করেছি, আমার পরিশ্রমের মধ্যেও কোনো খাত ছিল না, তখন আমি যখন দেখি অন্য কেউ একটা পাচ্ছে এবং আমি হয়তো কোনো একটা কারণবশত জিনিসটাকে পেলাম না বা বঞ্চিত হলাম, রাগ হওয়াটা কিন্তু সেখানে অত্যন্ত স্বাভাবিক। সেখানে কিন্তু আমার এই এই জিনিসটা মাথায় তখন রাখা সম্ভব নয় যে আমি আমার এফর্টটা দিয়েছিলাম, আমার এফর্টটার উপর আমার বিশ্বাস রাখা উচিত ছিল, আমি যদি এবারে না পারি আমি পরের বার পারবো। হ্যাঁ, হয়তো পরে এই কথাটা মনে আমার আসবে, বা পরে হয়তো আমি মনটাকে সেইভাবেই আমি চালিত করে নিতে পারবো, সে ক্ষমতাটা আমার আসবে। বাট ইট টেক্স টাইম, দিতে হয় মানুষের তো প্রতিটা জিনিসে। ধরুন ওই হতাশাটার কিন্তু হয়তো ওই সময় প্রয়োজনীয়তা আছে, কারণ বেরোতে হবে, ওটা তো একটা আপনার চাপা কষ্ট। ঠিক আছে, চাপা কষ্ট থেকে আপনার রাগটা আসছে, কাজে ওই রাগটা হবে। হ্যাঁ, তবে কি আমি যদি ওই রাগটার বশবর্তী হয়ে কারোর কোনো ক্ষতি করে ফেলি, ডেফিনেটলি সেইটা কিন্তু নেগেটিভ জায়গা, সেটা কিন্তু কখনো সমাজ কাঙ্ক্ষিত বা সমাজ অনুমোদিত আচরণ নয়। কিন্তু মনের মধ্যে যে কষ্টটা আসবে সেটাকে বার করে দেওয়া, হ্যাঁ সেটা কিন্তু স্বাভাবিক মনুষ্য প্রবৃত্তি হিসেবেই জিনিসটা আসবে। আচ্ছা, পরবর্তীতে আমি যেটা বলি, আপনি একটা বলছিলেন প্রতিহিংসা আসে, প্রতিহিংসা আগের থেকে আসে কিনা। হ্যাঁ আসে, এই এই জায়গার সূত্র ধরেই আসে। আমি একটু আগেই বললাম যে আপনাকে জানতে হবে নিয়ন্ত্রণের পন্থা, আপনাকে জানতে হবে। হ্যাঁ, নিয়ন্ত্রণের পন্থার থেকেও বড় কথা, আপনি হয়তো বলবেন দেখুন আপনারা না হয় মনোবিজ্ঞানের লোক, আপনারা জানেন কিরম করে নিয়ন্ত্রণ করতে হয়, বা কোথাও যদি সেরকম ডিভিয়েশন দেখেন আপনারা তখন উপযুক্ত লোকের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু আপনি একটা কথা ভেবে বলুন, আমাদের সমাজে ম্যাক্সিমাম লোকই সাধারণ লোক আছে, সবাই যে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে বা মনোবিজ্ঞান জানে তা তো না। কিন্তু তাদেরও অনেকের মধ্যে তাদের আচরণের এমন এমন সুন্দর দিক আমরা দেখতে পাই, যেখানে কিন্তু তারা তাদের রাগটাকে অত্যন্ত সুপরিকল্পিত এবং সুমার্জিত ভাবে তারা কিন্তু সমাজে বার করছে। যেখানে আমরা হয়তো বুঝতে পারছি যে তার খারাপ লাগাটা আছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু তিনি এত সুন্দর করে জিনিসটাকে বার করছেন, বা অন্য কোনো একটা কথার থ্রু বা একটা কাজের থ্রু জিনিসটাকে ব্যাখ্যা করছেন, সেটা কিন্তু আর পাঁচজনের কাছে যথেষ্ট অনুমোদিত আচরণ হিসেবে আহ কি বলবো, মানে অনুমোদিত আচরণ হিসেবে গ্রহণযোগ্যতা পায় আর কি। ঠিক তখনই আমি যখন এই কাজটা করতে পারছি না, এবং আমার যখন মনে হচ্ছে যে না আর আমি আমার এই কন্ট্রোলটাই নিজের উপর যখন থাকছে না, যে একটা আমার রাগ হয়েছে, রাগের ফলে কিন্তু খুব স্বাভাবিকভাবে আমাদের বেশ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন হয়ে থাকে, সেটা হরমোনাল পরিবর্তনই বলুন, এবং বেশ কিছু মাসেল মানে কি বলবো আমাদের মাংসপেশির উত্তেজনা বলুন, বেশ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন আমাদের হয়ে থাকে। অনেক সময় কিন্তু যেটা হয়, আমাদের নিজেদের মানসিকতা, মন মন বলুন, বা নিজেদের আমাদের এই আহ শারীরিক কিছু বহিঃপ্রকাশ আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমাদের শরীর এবং আমাদের মন, এবং তার পরবর্তীকালে আমাদের শরীর দুটোই কিন্তু কি হয়, নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে তখন আমরা ভুলে যাই যে আমরা কোথায় আছি, আমরা কি করতে চাইছি, সমাজ আমাকে কি পারমিশন দেয়, তার থেকেও বড় কথা আইন আমাকে কি পারমিশন দেয়, আমরা এটা ভুলে যাই। আমরা ভুলে গিয়ে তখন কি করি, যেন তেন প্রকারে ওই কাঙ্ক্ষিত বস্তুটা পেতে যায়, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে সেটা পেয়ে গেল সে তখন আমাদের কাছে শত্রুতে পরিণত হয়। এইবার তখনই কিন্তু প্রতিহিংসার জন্ম হয়। আমরা কি করি, নিজেদের এই সম্পূর্ণ রাগের বহিঃপ্রকাশটাকে, যেটা আমাদের হয়ে যাচ্ছে বা যেটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা অন্য কোনো দিকে একটা আহ ভালো দিকে চালিত করার পরিবর্তে আমাদের মধ্যে তখন কি হয়, প্রতিহিংসার জন্ম হয়ে যায়। আমাদের কাছে সেই লোকটা যে হয়তো এই ব্যাপারটার সঙ্গে সেভাবে যুক্তই নয়, বা সে হয়তো একটা কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার পথে সেই অর্থে সে পেয়েছে, আমি পাইনি, আমার কি হলো, আমার সম্পূর্ণ রাগটা তার উপর দিয়ে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত নেতিবাচক একটা ঘটনা। আচ্ছা, এরপর আপনি যেটা বলেছিলেন আর একটা ঈর্ষা। হ্যাঁ, হ্যাঁ, ঈর্ষা তো আসে, ঈর্ষা ইনফ্যাক্ট এর আগেই আসে, প্রতিহিংসার আগেই হিংসা চলে যায়। মানে প্রতিহিংসা যখন চলে যায় তখন কিন্তু জায়গাটা আপনার এক্সট্রিমে চলে যায়, সেখানে মারাত্মক ক্ষতির জায়গাটা চলে আসে। ঈর্ষা কিন্তু তার আগেই আসে। হ্যাঁ, ও ও ও ওই চাকরিটা পেয়েছে, আমারও কিন্তু একই যোগ্যতা ছিল, কিন্তু আমি এই চাকরিটা পেলাম না। ঠিক আছে, রাগ আসছে, কিন্তু ওই মানুষটা তো দায়ী নয়, ও চাকরিটা পেয়েছে, ও নিজের যোগ্যতায় পেয়েছে, আমি আমার একই যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কারণে হয়তো এদিক ওদিক কিছু হয়েছে, তাই জন্য আমি পাইনি। ঈর্ষা শুরু হচ্ছে, এবং ঈর্ষা থেকে ঈর্ষাটা যখন আরো বাড়তে শুরু করবে, আপনার বাড়তে থাকবে, তখন গিয়ে একটা সময় কি হবে, ওই মানুষটা আপনার চরম শত্রুতে পরিণত হবে।
অথচ তার কিন্তু সে অর্থে কোনো দায় নেই। সিম্পলি সে আজকে তো এই জিনিসটা আপনার ক্ষেত্রে হতে পারতো, যদি ধরুন এরকম হতো যে আপনি চাকরিটা পেয়েছেন আর ও পায়নি, তাহলে তো ওর ক্ষেত্রেও এই একই জিনিস আসতে পারতো। আমরা কিন্তু এই তুলনার মাপকাঠিটা ভুলে যাই। ভুলে গিয়ে কি হয়, আমাদের সমস্ত ক্রোধের কেন্দ্রবিন্দু ওই মানুষটা হয়ে দাঁড়ায়, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ওই মানুষ হয়ে দাঁড়ায়। মাঝখানে যে পর্দাগুলো রয়েছে সেই পর্দাগুলোকে যে সরিয়ে একটু দেখা দরকার, বা সেই পর্দাগুলোর মধ্যে অন্য কোনো তথ্য আছে কিনা সেগুলোকে একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা দরকার, সেইটা আমরা ভুলে যাই। বলা বাহুল্য সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বোঝা বা করাটা সম্ভবও হয় না। তার কারণ আমাদের মানসিক পরিস্থিতি হয়তো সেই মুহূর্তে সেই বলতে পারেন সেই চান্সেসটা আমাদেরকে দেয় না। কিন্তু পরবর্তীকালে একটু থিতিয়ে ভাবলে কিন্তু এই সমস্যার সমাধান হয়। বা তার থেকেও বড় কথা, জীবনে তো অনেক রাস্তা আছে। জীবন কিন্তু আপনাকে অন্য একটা রাস্তা দেখিয়ে দেবে, যে রাস্তাটা ধরে আপনি আবার একটা কিছু অ্যাচিভ করতে পারবেন। কারণ একটা জিনিস সব সময় মাথায় রাখা দরকার, প্রত্যেক মানুষের কোনো না কোনো ক্ষমতা থাকে। সে ক্ষমতাহীন বা ক্ষমতা শূন্য এটা কিন্তু কখনো হয় না। হতে পারে সে হয়তো যেটা চাইছে সেটা সে পেতে পারছে না, কিন্তু তার মানে এটা নয় যে সে কোনো কিছুই পেতে পারবে না। কিছু না কিছু সে পারবেই, কিছু না কিছু সে পাবেই, এবং কিছু না কিছু সে করবে। এইটা যদি আমরা একটু বুঝে নিতে পারি, তাহলে কিন্তু অনেক কিছুর মানে কি বলবো, সমাধান অত্যন্ত সহজ হয়ে যায়। প্রতিশোধও কিন্তু আলটিমেটলি আমি এখানে বলে, আপনার যখন এই যে প্রতিহিংসার জায়গাটা আসে, এই প্রতিহিংসাটা যখনই আপনার আচরণগত বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যাবে, তখনই কিন্তু মানুষ এই প্রতিশোধের মধ্যে আলটিমেটলি লিপ্ত হয়ে পড়ে। এবং প্রতিশোধের মধ্যে যখন সে লিপ্ত হয়ে পড়ে, বলা বাহুল্য তার সামাজিক এবং আইনগত নর্মের কথাটা কিন্তু তার মাথা থেকে অনেক সময় বিস্মৃত হয়ে যায়। আজকে দিনে আমরা যদি খবরের কাগজ ঘাঁটি, আজকের দিনে আমরা যদি বিভিন্ন চ্যানেল দেখি, বিভিন্ন ওয়েবসাইট দেখি, আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের এই রাগের বহিঃপ্রকাশ যে বিভিন্ন ভাবে হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। যে আমরা কাগজ খুললে দু চারটে ঘটনার কথা আমাদের রোজই চোখে পড়ে, যে কিভাবে কারো উপর কিভাবে অত্যাচার হয়েছে বা কি। এর পেছনে কিন্তু যদি আমরা ঘাটাঘাটি করে দেখি, তাহলে কিন্তু দেখবো হয়তো তাদের, যাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে বা যাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, তাদের মধ্যে হয়তো কোনো না কোনো সূত্র একটা হয়তো অনেক আগে থেকেই রয়ে গেছে, যেটা থেকে হয়তো খুব অল্প মাত্রায় তখন হয়তো একটা মন কষাকষি বা একটা গন্ডগোলের জায়গা ছিল, যেটা হয়তো প্রথম দিকে একটু যদি নিরাময় করা যেত, বা যদি অন্য কোনো ভাবে নিরাময়ের সূত্র থাকতো, তাহলে হয়তো জিনিসটা ঠিকভাবে সামলে যেত, কিন্তু সেটা সামলায়নি। তার ফলে কি হয়েছে, বাড়তে 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 জিনিসটা গেছে, বা বলতে পারেন পরিস্থিতির চাপেও হয়তো বাড়তে বাড়তে জিনিসটা হয়তো ওই জায়গায় গেছে। এবং এক সময় গিয়ে যেটা হয়েছে, যে যার যে না পাওয়ার জায়গাটা থেকে এই জিনিসটা করেছে, সে আর নিজের স্বাভাবিক আচরণটাকে বর্তমান রাখতে পারেনি। সে কোথাও গিয়ে কিন্তু নিয়ন্ত্রণটা হারিয়েছে, এবং নিয়ন্ত্রণটা এতটাই হারিয়েছে যে শুধুমাত্র মানসিক দিক দিয়ে নয়, সে শারীরিক দিক দিয়েও অন্য একজন মানুষের উপর আক্রমণ করেছে। তার মনে হয়েছে যে ওইভাবে আক্রমণ করে তবেই কিন্তু আমার মনে যে কষ্টটা হচ্ছে বা আমার যে না পাওয়ার জায়গাটা রয়েছে, সেটার হয়তো নিবৃত্তি হবে। কিন্তু আদপে তো এভাবে কখনোই হয় না। সেটা তো কখনো শুধু সমাজ অনুমোদিত নয়, এটা কোনো সুস্থ স্বাভাবিক পন্থা নয়। কিন্তু এই সুস্থ স্বাভাবিক পন্থা নয়, এই কথাটা বোঝাবার মতন মানসিকতা তখন সেই মানুষের কিন্তু সেইখানে অবস্থান করে না। এবং এটাই বলতে পারেন তার আচরণের ওই মুহূর্তে অস্বাভাবিকতা, বা তার আচরণের কি বলবো, একটা নেগেটিভ দিক, যেটার জন্য হয়তো কোনো ক্ষেত্রে তার কিছু বিশেষ পরিষেবার দরকার হতে পারে, বা কিছু বিশেষ চিকিৎসার দরকার হতে পারে। সেটা তো আমরা এখান থেকে বোঝা বা বলাটা সম্ভব নয়, কিন্তু এটাই হয়তো মূল কারণ, যে যেখানে হয়তো হয়তো দেখা যাবে ছোটবেলা থেকেই তার হয়তো রাগের বহিঃপ্রকাশ তার পাঁচজনের থেকে একটু আলাদা ছিল, যেটা যদি তখন সামলে দেওয়া যেত, তাহলে হয়তো ভবিষ্যতে এই বাড়াবাড়ির জায়গাটাই যেত না। তো সেটা হয়নি বলেই আলটিমেটলি এই জিনিসটা। রাগের প্রকাশ ভঙ্গি এক একজনের এক এক রকম হয়ে থাকে। কেউ রেগে গিয়ে জলের বোতল ছুঁড়ে মারলো, কেউ কটু কথা করলো বললো, কেউ আবার চুপ করে একদম নিষ্ক্রিয় হয়ে গেল। আবার কেউ অন্যকে টিজ করে তার যে প্রতিশোধ বা প্রতিহিংসা, সেটাকে সে নিজে প্রশমিত হচ্ছে। অর্থাৎ সে আরেকজনকে অর্থের দ্বারা পরাস্ত করতে পারবে না, কিন্তু সে দেখছে আমি তো অর্থে পারবো না, আমি নানান রকম ব্যঙ্গ বিদ্রুপ ছুড়ে দিয়ে তাকে পরাস্ত করার চেষ্টা করি। এটা কি রাগেরই আরেকটা রূপ হতে পারে? রাগের বহিঃপ্রকাশের হয়তো আপনি যে রূপ বলছেন সেটার সঙ্গে হয়তো কিছুটা এর সম্পর্ক আছে, সেটা বলা যেতে পারে। তবে এখানে এই যে বারবার আপনি যে কথাটা বলছেন, যে টিজ করা বা অন্যকে ছোট করা, ঠিক আছে, কোথাও কিন্তু যে মানুষটি করে, যে করে সে তার না পাওয়া থেকেই করে, তার নিরাপত্তাহীনতার অভাব থেকে করে। কাজেই প্রথম এখানে আমি যে বিষয়টি বলবো, বা আমি যতটুকু বুঝি, আমার নিজের আহ বিচার বুদ্ধি যা বলে, অত্যন্ত রকম ইনসিকিউরিটি থেকে বা নিরাপত্তাহীনতার অভাব থেকে কিন্তু মানুষ এই কাজটা করছে।
এই যে লোককে টিজ করছে, তার মানে কি তার মধ্যে যে না পাওয়ার জায়গাটা রয়েছে, এই টিজ করে সেই না পাওয়ার জায়গাটাকে সে কিছুটা সন্তুষ্টি দেওয়ার চেষ্টা করে। বলতে পারেন এক গ্লাস জলের মধ্যে থেকে যদি আপনি হাফ গ্লাস সরিয়ে নেন, তাহলে আপনার হাফ গ্লাস খেলে তো পেট, মানে কি বলবো, তৃষ্ণাটা মিটবে না। তাই তখন কি হয়, ওই টিজ হচ্ছে বাকি হাফ গ্লাস জলের কাজটা করে, যেটা যখন ওর ওপর পড়ে আপনার কিছুটা সন্তুষ্টি হয়ে থাকে। এটা আপনার মধ্যে জমে থাকা যে ক্ষোভ, যে রাগ, যে কষ্ট, সেই কষ্ট নিবারণের একটা অন্যতম মানে মাধ্যম, যে মাধ্যমটা অবশ্যই সমাজ অনুমোদিত বা সমাজ মানে কাঙ্ক্ষিত একটা মাধ্যম নয়, যেটা অবশ্যই অন্যকে ছোট করা মানে হচ্ছে অন্যকে দুঃখ দেওয়া, কিন্তু সে অন্যকে দুঃখ দিয়ে একটা অদ্ভুত রকম প্রশান্তি পেয়ে থাকে, যার জন্যই কিন্তু সে এই কাজটা করে। আপনার আরেকটি যে প্রশ্ন ছিল প্রথম দিকে যেটা বললেন যে রাগের প্রকাশ, কেউ কেউ দেখা যায় যে ভিতরে নিয়ে বসে রয়েছেন এবং কেউ কেউ জিনিসটাকে বাইরে বার করছেন। এটা সম্পূর্ণভাবে ব্যক্তি মানুষের নিজস্ব চরিত্র বা ব্যক্তি মানুষের নিজস্ব ব্যক্তিত্বের গঠনের উপর নির্ভর করে থাকে। কেউ কেউ কিন্তু রাগটাকে বার করে দেয়, রাগ বার করে দেওয়ার কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। আপনারা হয়তো বলবেন যে এটা তো নিশ্চয়ই কারুর ওপর হচ্ছে, তাহলে সে তো খুব কষ্ট পাচ্ছে, নো ডাউট কষ্ট পাচ্ছে। কিন্তু আমরা যদি কিছু শারীরিক বিশ্লেষণ করে দেখি, তাহলে কিন্তু এইটার ভালো দিক রয়েছে। অনেক সময় যেটা আমরা বলে থাকি, এই যে চাপা রাগ, ধরুন রাগটাকে আপনি ভেতরে চেপে রাখছেন, রাগ কিন্তু আপনার ক্ষতি করে। আপনার চাপা রাগ আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে, আপনার কোলেস্ট্রল বাড়াতে পারে, আপনার প্রচন্ড রকম অ্যাংজাইটি বাড়াতে পারে। অনেক সময় কিন্তু মানুষের স্ট্রোক হয়ে থাকে, মানুষের হার্ট অ্যাটাক হয়, অনেক ধরনের শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে। whereas রাগটা যদি বের করে দেয়, রাগ কিন্তু আপনার এক ধরনের ভেতরে জমে থাকা নেগেটিভ ড্রাইভ, যেটাকে যদি কোনোভাবে বের করে দেওয়া যেতে পারে, তাহলে আপনার শরীরটা কিন্তু বেঁচে যাবে বা আপনার মনটা কিন্তু বেঁচে যাবে। মানে শারীরিক ক্ষতির হাত থেকে কিন্তু সেক্ষেত্রে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু হ্যাঁ, অতিরিক্ত রাগের বহিঃপ্রকাশ যদি আপনি বাইরে করে ফেলেন, সেটা ডেফিনেটলি অন্য লোক কখনোই স্বাভাবিকভাবে নেবে না। কাজে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমালোচনার সম্মুখীন অবশ্যই হতে হবে। মেবি সেক্ষেত্রে হয়তো আরো অন্য ধরনের আপনার কিছু শাস্তিমূলক পরিস্থিতির সম্মুখীনও আপনাকে হতে হবে। কিন্তু আবার যখন আপনি রাগটাকে ভেতরে পুষে রাখছেন, সেক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে সামাজিক দিক দিয়ে বা অন্য কোনো তুলনামূলক শাস্তির হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাচ্ছেন। কারণ সেখানে লোকে আপনার রাগটা হয়তো ভেতরে রয়েছে, সেটা তো বাইরে থেকে বোঝা অতটা সম্ভব হচ্ছে না। যদি আপনাকে দেখে বুঝতেও পারে, যেহেতু আপনি কোনো রকম নর্মের বাইরে আচরণ করছেন না, আর যে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম ক্রিটিসিজম হওয়া সেই জায়গায়। আচ্ছা, সেই দিক থেকে দেখতে গেলে এটার একটা সুবিধা আছে। তবে রাগের সব থেকে বড় সুবিধা হচ্ছে জিনিসটাকে যদি অন্য কোনো মাধ্যমে বার করে দেওয়া যেতে পারে। দেখুন, ছোট থেকে একটা বাচ্চা যখন বড় হয়, এইটা কখনোই বিশ্বাস করা যায় না যে তার সে বেশি রেগে যায় কিনা বা তার আহ এই যেটাকে আমরা মাথা গরম হয়ে যাওয়া বলি, সেটা তার বাবা মা বুঝতে পারে 100 বার পারে, বা পারাটা উচিত আমরা বলতে পারি। প্রথমে তো তার মনে হবে ছোট বাচ্চা এরকম কিছু নয়, কিন্তু তা না। সে যদি বিভিন্ন কারণে রেগে যায় বা বিভিন্ন কারণে তার মাথা গরম হয়ে যায়, সেটা তো একটা ছোট বাচ্চা হলে তার মধ্যেও বোঝাটা সম্ভব। এই জায়গায় কিন্তু টেক কেয়ারটা করা উচিত। এটার খুব সহজ একটা রাস্তা আছে। যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যদি তখন থেকেই বাচ্চাকে মানে নিয়োজিত করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু শরীরের মধ্যে থেকে এই ড্রাইভ অনেকটা বেরিয়ে যায়। যেমন ফুটবল খেলা, যেমন ক্রিকেট খেলা, খুব ভালো করে দেখুন, আপনার রাগ, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি জিনিসপত্র ছুঁড়ে ফেলেন, আর আপনি ফুটবলে কি করবেন, জোরে পা দিয়ে দিয়ে বলটাকে মারবেন, আপনার কিন্তু ওই একই জিনিস শরীর থেকে বেরোবে, ওই নেগেটিভ এনার্জি বেরোবে। আপনি যখন ক্রিকেট খেলবেন, জোরে ব্যাটটাকে চালাবেন, তার মানে কি, আপনার যদি রাগ হয়, ওকে মারতে চান, তাহলে সেই মারার ফোর্সটাই তো আপনি ওইভাবে একটা খেলার মধ্যে বার করে দিচ্ছেন, ক্যারাটেতে দিয়ে। ঠিক আছে। তারপর ধরুন আরো এখনকার দিনে আরো যে জিনিসগুলো আছে, সুইমিং এ দিয়ে দেয়। যত আপনার এনার্জি তখন চেষ্টা করা হয়, আমরা বলি তাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে দিয়ে দিন, এনার্জিটা বেরিয়ে যাবে। যে মুহূর্তে এনার্জি বেরিয়ে যাবে, তার ভেতর কিন্তু শান্ত হয়ে যাবে। যে মুহূর্তে শান্ত হয়ে যাবে, সে তারপর তার বাকি স্বাভাবিক কাজগুলো করবে, তারপর ক্লান্ত হয়ে পড়বে এবং বিশ্রাম গ্রহণ করবে। এটাই হচ্ছে কাজে ছোট্ট থেকে রেয়ারিং আপ প্রসেসের সময় যদি বাবা মা এবং শিক্ষক শিক্ষিকারা এই জায়গার দিকে নজর দেন, তাহলে কিন্তু যে কোনো মানুষের জীবন পারে অনেকটা সুন্দর এবং সুস্থভাবে গুছিয়ে। যে রাগ যদি বার করে দেয়, অর্থাৎ আউটবাস্ট হয়ে যদি মানুষ বার করে দেয়, তাহলে তার হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার বা এই যে মানে ক্ষতির জায়গাটা যে আপনি বলছেন, চাপা রাগ থাকলে এটা অনেক সময় হয়, চাপা রাগ থাকলে বা গুমড়ে মরা, যাকে আমরা খুব গোদা বাংলায় বলি, তাহলে এই ক্ষেত্রে এটা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ধরা যাক আমি অধ্যাপিকা শ্রাবণী চ্যাটার্জির ওপর প্রচন্ড রেগে গেলাম, আমি রেগে গিয়ে আমার রাগ একদম মানে ফেটে আমি বলে ফেললাম, ব্যক্তি হিসাবে আমি বলছি, আমি বললাম, প্রচন্ড ভাবে বললাম, আমি হালকা হয়ে গেলাম, কিন্তু যাকে বলছি
তার যদি সেই রিসিভিং ক্যাপাসিটি না থেকে, সবাই তো আর মনোবিজ্ঞানের এবং তুখোড় ছাত্রী শ্রাবণী চ্যাটার্জি নন, সাধারণ মানুষ। তো সেই সাধারণ মানুষকে যদি সেইভাবে বলা হয় এবং তার মনটা যদি নরম থাকে, সে তো উল্টোটাও হতে পারে। সেই মানুষটা তারও তো ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, সেই মানুষটাও তো ডিপ্রেশনে চলে যেতে পারে। যদি একটা বাড়ির কর্তা ক্রমাগত, সে কর্তা সে মহিলা হোক বা পুরুষ হোক, আমি সেটা লিঙ্গ নির্বিশেষে কথাটা বলছি, হ্যাঁ, কোনো জেন্ডার ডিভিশন না করেই কথাটা বলছি, সে যদি কর্তা বা কর্ত্রী যেই করে থাকেন দিনের পর দিন, তাহলে অপর মানুষের কি অবস্থা হবে? শ্রাবণী, দেখুন, এক্ষেত্রে তো আমার যেটা আমি আগেও বলেছি সেই কথাটাই বলবো, উল্টো দিকের মানুষগুলো কিন্তু আর মানে মানে সহ্য করতে করতে কোন লেভেলে চলে যায় সেটা বলে বোঝানো সম্ভব হয় না। আমরা যদি খুব সহজে একটা এক্সাম্পল দেখি, আহ আগেকার দিনে দেখবেন আমাদের একটা কনসেপ্ট ছিল যে বাড়ির মধ্যে উনি হচ্ছেন খুব রাগী, ওই জ্যাঠা খুব রাগী, বা ওই দাদু খুব রাগী। মানে রাগী মানে মারাত্মক রাগী, মানে তাকে বাড়ির ধরুন কাকিমা পিসিমা জেঠিমা বাবা বা সবাই ভয় করেছে, বাচ্চারা তো বটে। এবার সে কি হচ্ছে, সে যখন বাড়িতে ঢুকছে সবাই মুখ চুপ, মানে সে যেটা পছন্দ করে তার বাইরে অন্য কিছু তাকে দিলেই সে ফেলে দেয়, ছুড়ে দেয়। মানে তাকে মানে তাকে সবাই খুব সমীহ করে চলে। তার কারণ হচ্ছে সে খুব রাগী। মেবি সে হয়তো বাড়িতে একটা ভালো পোস্ট হোল্ড করে থাকে, সে হেড অফ দ্য ফ্যামিলি, এই কারণে দেখবেন হয়তো তাকে ঢুকলেই কেউ গিয়ে তার খাবারটা দিয়ে আসছে, তার যেটা দরকার সে সেটা তাকে সেটা দিয়ে দিচ্ছে, তার যেটা পাওয়ার সে সেটা পেয়ে গেছে। বেসিক্যালি আপনি যদি আমায় বলেন, আমি বলবো এই লোকটার কিন্তু সুবিধে হচ্ছে। তার কারণ তার যা যা দরকার সে তো ভাই সব পেয়ে যাচ্ছে। আর যদি ধরুন না পায়, যদি ধরুন পান থেকে চুন খসে, তাহলে তো বাড়ির অন্য লোকগুলোর একেবারে নাজেহাল অবস্থা, কারণ তাদেরকে তখন প্রচুর তারই মানে কি বলবো রাগ তারও তাদের উপর বর্ষণ হচ্ছে। আর ছোটদের অবস্থা তো আরো খারাপ, কারণ তারা শুনেই বড় হচ্ছে যে ওই দাদু বা ওই জ্যাঠা হচ্ছে ক্রমশ প্রচন্ড রাগী, পড়াশোনা না করলে তো তিনি একেবারে আস্ত রাখবেনই না, পিঠে তো দুকাঘাত পড়তেই পারে, আর আরো যদি খারাপ কিছু করে তাহলে আরো মারাত্মক শাস্তি দিতে পারে। আমার বক্তব্য হচ্ছে এই যেই মানুষটি এত রাগ দেখায় বা এত রাগী হিসেবে পরিচিত হয়ে যিনি পরিবার থেকে সম্ভ্রম আদায় করে নেন, তাকে যদি একবার কেউ বলা হয় বা একবার কখনো বলা হয় যে আপনি যে ব্যবহারটা আমাদের সঙ্গে করেন এটা মোটেই ভদ্র বা সমীচীন ব্যবহার নয়, তাহলে তিনি কেমন ভাবে রিয়াক্ট করবেন, তিনি কেমন ভাবে বলবেন? তিনি কিন্তু হয়তো মনের মণিকোঠায় এইটুকুই ঢুকিয়ে রেখেছে যে আমি যেটা করছি সেটা হচ্ছে একদম ঠিক, রাইট ওয়ে, এইভাবেই ডিল করা উচিত। তার কারণ এভাবে ডিল না করলে আমার জিনিসগুলো আমি আমি পাবো না। তাকে তো একদিন এরকম করা যেতেই পারে যে তোমার কাজ, নিজের কাজটা তুমি নিজে করে নাও, কারণ বাকি লোকেরা তো তারা নিজের কাজটা নিজে করতে পারছে। কাজে জীবনের দিক থেকে দেখতে গেলে তারা এগোনো, এই লোকটি কিন্তু পিছনো। আমি একজন টিচারের কথা শুনেছিলাম, তিনি সবসময় তার স্টুডেন্টদেরকে প্রচন্ড মারতেন, ভয়ঙ্কর মারতেন, এবং তার মানে স্ট্র্যাটেজি ছিল তিনি বলতেন যে যদি কেউ কিছু না পারে তাহলে তাকে প্রচন্ড করে মারো, প্রচন্ড মারো। মারো একটাই কারণে, তার কারণ পরীক্ষা হলে গেলে যদি কোনো কোয়েশ্চেন দেখে তার যদি মনে হয় যে আমি এইটা পারছি না বা আমার আমার এটা জানা নেই, তাহলে তার মাথায় ঘুরবে ওরে বাবারে আমি না পারলে তো আমাকে বাড়িতে গেলে প্রচন্ড পরিমাণে মারবে, তাহলে আমি করে ফেলবো। আমার খুব বেসিক একটা প্রশ্ন সেই মানুষটির কাছে, আমি যদি প্রশ্নটার উত্তর নাই জানি, আমাকে 100 ঘা কেন 1000 ঘা মারলেও কিন্তু আমি পারবো না। বন্ধুরা, শ্রাবণীদি এত সুন্দর বলছেন, আমার নানান রকম রেফারেন্স মাথার মধ্যে আসছেন ওনার কথার সূত্র ধরে। অর্থাৎ যেই কর্তা বা কর্ত্রীর যেই কথাটা উনি বললেন, সেটা শুনে আমরা বুঝতে পারলাম যে রাগ কখনো কখনো কেউ অস্ত্র হিসাবেও ব্যবহার করে। অর্থাৎ কিনা আমার দরকার, সুতরাং আমি একটা সবসময় আমার রাগী ইমেজটা কাজে আসছে, এবং কাজে আসছে বলেই আমি সেটাকে মেনটেন করব। আচ্ছা শ্রাবণীদি, এই যে একটা জায়গায় আপনি বলছেন যে রাগটাকে এরা নিজের সুবিধার জন্য ব্যবহার করছে, সুতরাং রাগ যখন তারা সুবিধার জন্য ব্যবহার করছে, কখনো কি তাদের অহং বা চূড়ান্ত ইগো সেটা কি স্যাটিসফাই হচ্ছে? দেখুন, যখন তার নিডটা ফুলফিল হচ্ছে সেখানে তো কিছুটা স্যাটিসফ্যাকশনের কথা আসছে, যেটা চাইছে সেটা সে পাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যদি বাড়িতে একটা সম্মানজনক পজিশনে সে নিজে থাকে, যেখানে সবাই তাকে সমীহ করে চলছে, গম্ভীর বলে রাগী বলে, হয়তো সে জ্ঞানী সেটার কারণেও, কিন্তু এখানে একটা ভেবে দেখার দরকার আছে যে সে যেখানে জ্ঞানী বা সে হয়তো জীবনে খুব ভালো কিছু একটা অ্যাচিভ করেছে, লোকে সেটাকে সম্মান করে তার 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 প্রতি আনুগত্যটা দেখাচ্ছে,
নাকি তার রাগটাকে ভয় পেয়ে তার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য তাকে কাজটা করে দিচ্ছে? ব্যক্তি রাগ ব্যক্তি রাগ নিরাময়ের জন্য শারীরবৃত্তীয় ভাবে বা শরীরবৃত্তীয় ভাবে কোনো কি প্রসেস আছে যার মাধ্যমে ব্যক্তির রাগ সেটাকে নিরাময় করা যায়? দেখুন, আমি প্রথমেই বলেছি যে ব্যক্তি রাগ মানে এখানে ডেফিনেটলি লোকের মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে। কাজেই সবকিছুই যে একেবারে খুব সহজ সরলে নির্মূল হয়ে যাবে বা কোথাও কোনো রকম প্রফেশনাল হেল্পের দরকার নেই সেটা তো কখনো বলা যায় না। সেটা অবশ্যই মানুষের কি সুবিধা অসুবিধা হচ্ছে বাইরের জগতে চলতে গিয়ে সেটা দেখার ভিত্তিতেই বলা যায়। তবে রাগের প্রশমনের কিন্তু নিয়ন্ত্রণের বেশ কিছু স্বাভাবিক বা সুস্থ স্বাভাবিক উপায় রয়েছে, যেগুলো কিন্তু বাড়িতে বসে আমরা যদি কিছুটা করে করি তাহলে কিন্তু আমরা এই নিয়ন্ত্রণটা লাভ করতে পারবো। রোজ কিছুটা এক্সারসাইজ করা, অবশ্যই মেডিটেশন, যেটা একটা বিরাট বড় আমাদের হেল্প করে থাকে কিন্তু এই রাগের কন্ট্রোলিং এর মধ্যে, মানে রাগটার মধ্যে কন্ট্রোল পেতে আর কি, সেই জায়গাটা আমাদের আহ সাংঘাতিক ভাবে হেল্প করে থাকে। আচ্ছা, তার থেকেও বড় কথা হচ্ছে কিছুটা করে ধরুন আহ এখন যদিও বই পড়ার চলটা খুব কম, কিন্তু যদি বই পড়া যায়, তারপর ধরুন কিছুটা সময় আমি ওই মজার জোকস দেখা বা মজার মজার চিন্তা ভাবনা, মানে গল্পের বই পড়া মজার, ঠিক আছে, বা কেউ খুব মজা করতে ভালোবাসে তার সঙ্গে কিছুটা সময় কাটানো, তাতে কিন্তু অনেকটাই কি হয়, এই ধরনের নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। আর মাঝে মাঝে কোনো শান্তির জায়গায় যাওয়া বা একটু নিরিবিলি জায়গায় যাওয়া, ভ্রমণ করা, সেখানে গেলে কি হয় আমাদের মেন্টাল ফ্রেমটা কিন্তু অনেক রকম চেঞ্জ হয়ে যায়, বা মানে মানসিক যে, মানে কি বলবো, মানে সেই সময় আমার মনের যে অবস্থাটা রয়েছে সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। কাজেই এগুলো করলে যেটা হয়, আমাদের বাড়িতে মানে স্বাভাবিক জীবনে সুস্থ স্বাভাবিকভাবে চলার জন্য রাগ প্রশমনের কিছু আহ নিয়ন্ত্রণ, ডেফিনেটলি আমরা নিয়ন্ত্রণের কৌশল কিছু আমরা নিশ্চয়ই অবলম্বন করতে এগুলো পারি। তবে হ্যাঁ, যদি এর থেকেও কারোর সমস্যা আরো বেশি হয়ে থাকে আর সত্যি সে মনে করে থাকে যে হ্যাঁ আমার এই জিনিসের নিয়ন্ত্রণের দরকার আছে, সেক্ষেত্রে আমি মনে করি প্রফেশনাল হেল্প নিলে সে নিশ্চয়ই উপকার। প্রফেশনাল হেল্প বলতে একটু যদি দর্শকদের একটু বুঝিয়ে বলেন। প্রফেশনাল হেল্প বলতে আপনারা, তাদের যদি মনে হয়ে থাকে, তারা দেখুন বিভিন্ন রকম কাউন্সিলিং সেশন, কাউন্সিলর তো রয়েছেন, মনোবিদগণ যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা নিজেদের ব্যক্তিগত হেল্প নিতে পারেন। তাছাড়া এখনকার দিনে ধরুন আপনি যদি বলেন কি বলবো, ওই যে কোনো ধরনের যদি গ্রুপ থেরাপির মধ্যেও যাওয়া হয়ে থাকে সেইখানে, বা ধরুন যোগ ব্যায়াম তো আমি বলেইছি এর আগে, মাসেল রিল্যাক্সেশন টেকনিক যদি কেউ শিখতে পারেন, বা সেগুলো যদি এখন করানো হয়ে থাকে ইউটিউবে দেখিয়ে, বা ধরুন এখন অনলাইনেও সেগুলো দেখানো হয়ে থাকে, সেগুলো দেখে দেখে যদি কেউ একটু রপ্ত করতে পারেন বাড়িতে, সেগুলোতেও কিন্তু অনেক রকমের উপকার পাওয়া যায়। আর প্রফেশনাল হেল্প তো আমি বললামই, সেক্ষেত্রে যে কাউন্সিলরের কাছে গিয়ে আপনারা মনে করেন যে আপনাদের পক্ষে সুবিধে বা আপনাদের পক্ষে যাওয়াটা সেখানে আহ সন্তোষজনক আর কি, সেখানে গিয়ে আপনারা তাদের কাছ থেকে প্রফেশনাল হেল্প নিলে ডেফিনেটলি এই জায়গায় আপনারা অনেক ভালো, মানে কি বলবো, জীবনযাপনের রাস্তা খুঁজে পাবেন। এটা কোনো সমস্যা নয় সাময়িক মানুষের জীবনে একটা, এটা সাংঘাতিক কোনো সমস্যা নয়, হয়তো ছোট সমস্যা নিশ্চয়ই, কিন্তু সাংঘাতিক কোনো সমস্যা নয়। হ্যাঁ, যদি মূলেই আমরা এই জিনিসটাকে একটু নিরাময় করার চেষ্টা করি, তাহলে কিন্তু সত্যিই যেটা হয়, মানুষের জীবন কিন্তু সুন্দর এবং খুব সুখের হয়ে ওঠে। এবং সব থেকে বড় কথা, নিজের এই জায়গার, মানে আবেগের মধ্যে একটা নিয়ন্ত্রণ আনতে পারা, নিজেকে সুষ্ঠু সুন্দরভাবে পরিবেশে উপস্থিত করা, এর থেকে আনন্দের কিন্তু আর কিছু হয় না। মানে জীবনটা উপভোগ করা যায়, জীবনটাকে শান্তিতে আনন্দ উপভোগ করা যায়। দেখুন, ভালো মন্দ নিয়েই সবকিছু হয়, মানুষের মধ্যে ভালোও থাকবে, মানুষের মধ্যে মন্দও থাকবে। দিনও যেমন ভালো মন্দ নিয়ে যায়, তেমনি মানুষের মধ্যেও কিন্তু ভালো মন্দের সমারও থাকবে। কাজে আমাদেরকেও বুঝতে হবে যে কাউকে যদি আমি মেনে নিই, কাউকে যদি আমি আমার বন্ধু বা জীবনে কোনো সহচর্যময়ের জায়গায় স্থান দিই, তাহলে কিন্তু তার ভালোটা মেনে নিলে তার খারাপটাকেও আমাকে মানিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, আবার আমাকেও ব্যক্তি মানুষ হিসেবে মনে রাখতে হবে, যদি সত্যিই খুব খারাপ করে ফেলি, তাহলে সেই খারাপটাকে সরানোর রাস্তাও আছে। খারাপটাকে সরাতে গেলে নয় আমাকে নিজেকে একটু সক্রিয় হতে হবে, প্রয়োজন হলে তো এখানে প্রফেশনাল হেল্প নেওয়াই যায়, তার দৌলতেও আমি কিছুটা আমার নিজের এই নেগেটিভ জায়গাটাকে কমাতে পারি, কমিয়ে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি, ভালো মন্দ যাই আসুক সুন্দরভাবে উপভোগ করতে পারবো, বা যদি মন্দও আসে সেটাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা নিজেদের মধ্যে তৈরি। তো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।